দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। বাজেটে যে 13 বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার, এবারও কালো টাকা সাদা করার সুযোগ। লিঙ্ক ফাঁদে মানুষ এক ক্লিকেই ধরা। ঋণের 50,000 টাকায় আর্জেন্টিনা নিয়ে পাগলামি, কাঁদছেন সুমনের স্ত্রী। আরও উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত, দিল্লি বৈঠকও ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হতে যাওয়া সম্ভাব্য 9,38,000 কোটি টাকার এই বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে। বাজেটের খসড়ায় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ 13টি ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির আওতায় মোট 1,38,339 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করার কথা রয়েছে নতুন বাজেটে। এছাড়াও লাইসেন্স অনুমোদন ও কর ব্যবস্থাপনায় সংস্কার আনার পাশাপাশি বাংলা বীজ নামে একটি সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কার্যক্রম আরও ব্যাপকভাবে অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। কর রিটার্ন অনলাইনে দাখিল, সরাসরি ব্যাংক হিসেবে কর ফেরত এবং কর সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালুর প্রস্তাব আসতে পারে বাজেটে। শুধু তাই নয়, দেশের 25 লাখ নাগরিকের জন্য ই-হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা কোনো প্রশ্ন করা ছাড়াই সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে আবাসন খাতে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে নিবন্ধিত দলিল মূল্যের চেয়ে প্রকৃত লেনদেনের মূল্য বেশি হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সেই অতিরিক্ত অর্থ প্রদর্শনের সুযোগ পাবেন। এক্ষেত্রে কোনো সংস্থাই অতিরিক্ত অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। প্রস্তাব অনুযায়ী আগে অপ্রদর্শিত থাকা অতিরিক্ত অর্থের উপর করদাতাকে নিয়মিত হারে কর প্রদান করতে হবে। ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে এই করের হার সর্বোচ্চ 30% পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি প্রদেয় করের উপর আরও 20% হারে জরিমানা গুনতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো সম্পত্তির দলিল মূল্য 50 লাখ টাকা দেখানো হয় কিন্তু প্রকৃতপক্ষে সেটি 3 কোটি টাকায় কেনা হয়ে থাকে এবং আগে শুধু দলিল মূল্যই প্রকাশ করা হয়ে থাকে, তবে এখন ক্রেতা বা বিক্রেতা উভয় পক্ষই প্রযোজ্য কর ও 20% জরিমানা দিয়ে বাকি অর্থ ঘোষণা করতে পারবেন। বিনিময়ে কোনো কর্তৃপক্ষ এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না। একইভাবে ভবিষ্যতে কোনো লেনদেনের ক্ষেত্রেও অপ্রদর্শিত অংশ এই পদ্ধতিতে ঘোষণা করলে একই সুবিধা পাওয়া যাবে। এখন ঘরে বসে মানুষ ডাকাতি বা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন এ কিভাবে সম্ভব? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমানে আশঙ্কাজনক হারে বেড়েছে ডিজিটাল মাধ্যমে জালিয়াতি, অর্থাৎ মোবাইলে অচেনা অনলাইন লিঙ্ক বা খুদে বার্তা বা কল দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া। পুলিশ জানায়, শুধু রাজধানী ঢাকাতেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার পুলিশ সেন্টার, সিপিসি এবং ডিএমপির সাইবার ক্রাইম বিভাগে গেল 6 মাসে প্রায় 7,000 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সিআইডি সিপিসিতে অনলাইন প্রতারণা সংক্রান্ত অভিযোগ এসেছে 3,465টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ই-কমার্স সংক্রান্ত 1,387টি। এরপরই রয়েছে বিনিয়োগ সংক্রান্ত 860টি অভিযোগ। এছাড়া চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা
202টি, ঋণ দেওয়ার নামে প্রতারণা 178টি ও পার্সেলের নামে প্রতারণার 142টি অভিযোগ। আর্থিক প্রতারণার বাকি অভিযোগের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং ও ই-টিকিটিং সহ বিভিন্ন সেবা নিয়ে প্রতারণা। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, মোবাইলে প্রতারণার শিকার অনেকেই অভিযোগ করেন না। ক্ষতিগ্রস্ত সবারই উচিত আইনগত ব্যবস্থা নেওয়া। প্রতারণা থেকে রক্ষার উপায় হিসেবে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, লিঙ্কে যদি কেউ ক্লিক করেই ফেলেন তাহলে দ্রুত সব ধরনের হিসেবের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে, ফোনটি রিসেট করতে হবে। একটি ভালো মানের অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার দিয়ে মোবাইল স্ক্যান করে নিতে হবে। এছাড়াও মোবাইল ফোনের নিজস্ব নিরাপত্তা ফিচারগুলো চালু রাখলেও এ ধরনের ফিশিং লিঙ্কের উৎপাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। আকাশি সাদা রঙে মোড়ানো একটি ভ্যান, সামনে পেছনে আর্জেন্টিনার পতাকা, চালকের গায়ে মেসির জার্সি। দূর থেকে দেখলে মনে হবে ফুটবল উন্মাদনার চলন্ত প্রতীক। ভ্যানটির চালক সুমন গৌড়, যিনি এলাকায় পরিচিত সুমন মেসি নামে। সুমনের সংসার চলে কষ্টে, তবুও ব্যাংক থেকে নেওয়া 50,000 টাকা ঋণের একটি অংশ খরচ করেছেন প্রিয় দল আর্জেন্টিনার জন্য। ভ্যান সাজিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে, কিনেছেন নতুন জার্সি, এলাকায় টানিয়েছেন 16টি পতাকা। সুমন বলেন, আর্জেন্টিনা তার কাছে শুধু একটি দল না, একটা আবেগ। দলকে ভালোবেসেই এমন করেন। টিয়া তুলছি 50,000, বাস তুলছি, বাস কিনছি, বাসে রং করছি, বাংলাদেশের পতাকাও রং করছি, প্রতিটা বাসের মধ্যে বাংলাদেশের পতাকা দিছি। আর আমার একটা অভ্যাস পাগলামি, আমার ভক্ত দেখলেই চা খাওয়াই, পান খাওয়াই, মানে আমার আনন্দ আমি থাকতাম চাই। আমি এই দলটাকে খুব ভালোবাসি। তবে এই উন্মাদনার উল্টো পিঠে আছে সংসারের চাপ, কিস্তির বোঝা আর অভাবের মাঝেও ফুটবল প্রেমে অটল সুমন। কান্নাজড়িত কণ্ঠে জানালেন স্ত্রী আরতি গৌড়। পাগলামি করে, যে খেলাধুলা করে, এই যে আগের ইটা করে খুব কষ্ট করি সংসারের মধ্যে, কিস্তি দিতে পারি না, তাই না কিস্তিতে বলি অনেক শুনে না, কিস্তি করবাম, সারাদিন খেলাধুলা থাকে, বাজার টাজার করে না। সুমনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। স্থানীয়দের কেউ প্রশংসা করেন, কেউ করেন সমালোচনা। তবে সবার কাছে তিনি এক ব্যতিক্রমী চরিত্র। বছর বন্ধে কষ্ট করে টেয়া কামায় আহে দিয়া চাউল ডাইল গড় তাকলে তাকন না তাও এই খেলার লাগিয়া হ্যাঁ মনে করুন যে এই পতাকা কিনে মানুষের খাওয়া পূজা করে, সবকিছুই করে। বাংলাদেশে ফুটবল প্রেম নতুন কিছু নয়, কিন্তু ঋণের টাকায় প্রিয় দলের পতাকা উড়িয়ে নিজের পরিচয় গড়ে তোলা সুমন মেসির গল্প হয়তো সেই ভালোবাসাকেই দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। আরও উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। ভারতের নয়াদিল্লিতে বিজেপি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক যখন চলছিল, ঠিক সে সময় সীমান্তে বাকবিতণ্ডা ও গোলাগুলি নিয়ে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির মাঝে বিজেপির বীরত্বপূর্ণ অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ। একই সাথে স্থানীয় হাজার হাজার সীমান্তবাসী লাঠি নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়ে প্রতিরোধ করে দেখিয়ে দেয়, আমরা এক এবং অভিন্ন। বৃহস্পতিবার সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, তবে আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। নয়াদিল্লিতে 8 জুন থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে শূন্য হাতেই বাংলাদেশকে ফিরতে হচ্ছে বলে দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদনে বলা হয়েছে। জানা গেছে, আলোচনায় বিজেপির পক্ষ থেকে অত্যন্ত কড়া ভাষায় পুশিনে বিষয়টি অবৈধ ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে উত্থাপন করা হয়েছে। রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুশিন করার সুনির্দিষ্ট চেষ্টার প্রমাণ ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছ না, তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আইডি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসেই বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত 8 জন বাংলাদেশি নিহত হয়েছে।
এই বিষয়ে দিল্লির সম্মেলনে শূন্যের কোঠায় নামানোর জন্য ভারতের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। তবে বিএসএফ বরাবরের মতোই দাবি করেছে যে তারা কেবল অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের এই দাবিকে নাকচ করে দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে আইনি প্রক্রিয়াবিহীন যে কোনো পুশহীন প্রচেষ্টা বাংলাদেশ সীমান্তে কঠোরভাবে প্রতিহত করা হবে। গত এক বছরে অন্তত 2463 জনকে কোনো প্রকার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারত। Bad activities. How come? Because they came from India. How come? দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে আরো বলা হয়েছে, জামালপুরের বক্সিগঞ্জের ধানুয়া, কামালপুর ও লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে পুশিনের সময় দুই বাহিনীর মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে বিএসএফ সার্চ লাইট নিভিয়ে এবং জিরো লাইনে কাঁটাতারের বেড়া খুলে দিয়ে নারী ও শিশুদের বাংলাদেশের দিকে ঠেলে দিতে চায়। এ সময় বিজিবি জওয়ানরা বাধা দিলে বিএসএফ কোম্পানি কমান্ডার ও জওয়ানরা মারমুখী আচরণ করে এবং অস্ত্র উঁচিয়ে বিজিবিকে গুলি করার হুমকি দেয়। উপস্থিত বিজিবি সদস্যরা বিন্দুমাত্র পিছু না হটে তাৎক্ষণিকভাবে অস্ত্র তাক করে পাল্টা পজিশন নেয়। বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়, বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে এক পাও কাউকে পাড়াতে দেয়া হবে না। যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গুলি চালানো হয় তবে সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিও তাদের অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করতে বাধ্য থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বিজিবি এখন দেশের সীমানা রক্ষায় যথাযথ পেশাদারিত্ব দেখাচ্ছে। তবে এই সামরিক উত্তেজনার পাশাপাশি বাংলাদেশকে কূটনৈতিক ফ্রন্টেও অত্যন্ত শক্ত অবস্থান নিতে হবে। তাদের মতে, নয়াদিল্লিতে যখন দুই দেশের শীর্ষ পর্যায়ে সীমান্ত বৈঠক চলছে, ঠিক সেই মুহূর্তে সীমান্তে বিএসএফ এই পুশিনের হিড়িক ও গুলির হুমকি অত্যন্ত অশোভন এবং এটি মূলত বাংলাদেশের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক চাপ সৃষ্টির অপচেষ্টা। অবৈধ অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীদের আশ্রয় প্রদান করবেন না। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।